সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছো, করোনার সাথে সংগ্রাম করছো। আজকে সিলেবাসের বিষয় থাকবে, তবে এর আগে একটু বিবিধ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পানি। পানি জীবন। পানি মানুষের জীবনের বস্তুগত প্রয়োজনের মধ্যে বোধহয় 1 নম্বর। বিভিন্ন কারণে পানি গুরুত্বপূর্ণ। শোনা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় সেটা পানির জন্য হবে। পৃথিবীর মোট পানির 97% সাগরে লোনা পানি ব্যবহারের অনুপযুক্ত। 2% মেরু অঞ্চলে বরফ হিসেবে জমে আছে। 1% হচ্ছে মিঠা পানি, যেটা ভূপৃষ্ঠে এবং ভূগর্ভে অবস্থান করছে, আমরা ব্যবহার করি। আমরা কিভাবে ব্যবহার করছি? ভূগর্ভ থেকে যে পানি আমরা উত্তোলন করি বিভিন্ন প্রয়োজনে, ওই জায়গাটা কিন্তু খালি থাকে না। কি হয়? সাগরের লোনা পানি ঢুকে আসছে। কি হচ্ছে? মিঠা পানির জায়গা লোনা পানিতে দখল করছে। এর ভয়াবহতা আমরা জানি, অনেক খারাপ। তাহলে কি করা? এই পানি বৃষ্টি হয় না 5-6 মাস প্রায়। সেদিন হয়ে গেল অল্প একটু, তেমন বেজেনি। যাই হোক, গাছপালা খুব কষ্টে। পশু পাখিরা, একটা শিয়াল, কুকুর, বিড়াল কোথায় পানি খাবে বলো? একটা পাখি কোথায় পানি খাবে, একটু পাখা প্রক্ষালন করবে, এমন জায়গা আছে? অভাব। কি করতে হবে? আমরা যারা এখন পৃথিবীতে বসবাস করছি, বাংলাদেশ সহ ওই সারা পৃথিবীর নাগরিক আমরা বলবো, এই পানির ব্যবহার কিভাবে করতে হবে? পানির দায়িত্বশীল ব্যবহার করতে হবে। যে কাজটি আমি করে থাকি, কিছু কাজ আমি নিজে করি এবং সেই করার শক্তি দিয়ে অন্যদেরকে বলি। তো তোমাদেরকে অনুরোধ করব যে যদি আমার সেই কাজটি তোমাদের পছন্দ হয়, তাহলে তোমরাও অবশ্যই সেটি করবে। কার জন্যে? তোমার প্রয়োজনে, তোমার সন্তানের প্রয়োজনে, তোমার নাতিপুতি এবং অনাগত প্রজন্মের প্রয়োজনে। দায়িত্বহীন আচরণ করার কোনো সুযোগ নেই। পানি সীমিত। এই সীমিত পানির পরিপূর্ণ ব্যবহার করতে হবে, বিকল্প ব্যবহার করতে হবে, একাধিকবার ব্যবহার করতে হবে। একাধিকবার ব্যবহার করতে হবে। সে 1 লিটার পানি দিয়ে আমি তরকারি ধোবো, সেই পানিটা গাছের গোড়ায় দেবো, 2 বার ব্যবহার হলো। খাওয়ার আগে প্লেটটা ধোবো, খাওয়ার পরে একটু রেখে দেবো ওই পানিটা, খাওয়ার পরে ওই পানিটা দিয়ে আগে হাত ধোবো, 2 বার ব্যবহার হলো। এরপর এঁটে পানিটা একটা আম, কাঁঠাল, নারকেল গাছের গোড়া দিয়ে দেবো। কয়বার ব্যবহার হলো? 3 বার। গোসলের পানি, লুঙ্গি ধোয়া পানিটা একটা গাছের গোড়ায় দিয়ে দেবো, 2 বার ব্যবহার হলো। যদি একটি গাছের গোড়ায় একটা বস্তা পেতে গোসল করি এবং 30টা গাছ থাকলে মাসে 30 দিন 30 গাছের গোড়ায়, তোমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের হাত ব্যথা, পারি না, অনেক সমস্যা আছে এবং বেশিরভাগ মানুষই গ্রাউন্ড ফ্লোরে বাস করে, বহুতলে কম, ইচ্ছা থাকলে হয় সেখান থেকে পানি এনে দেওয়া সম্ভব। তাহলে একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে যদি গোসল করি, তাহলে কি হলো? ওই 20 লিটার পানি আমার গোসলও হলো, আয়সে আবার একটা গাছের গোড়ায় দেওয়া হয়ে গেল। রসালো আম চাই, কাঁঠাল চাই, জাম চাই, ডাবের পানি চাই। পানি কি দিচ্ছি? সেচ কি দিচ্ছি? না। এটা তো অবিচার। বলো অবিচার কিনা? তাহলে কি করতে হবে? আমরা 3 ঘন্টার বেশি হয়তো পানি না পান করে থাকতে পারবো না। ওরা কিভাবে থাকে? ও তো জীবন, আমিও জীবন। ও জীব জগতের সদস্য, আমিও জীব জগতের সদস্য। কাজেই কি বলছি নিশ্চয় বুঝতে পারছো। যে পানিটুকু আমরা ব্যবহার করছি, সম্ভব সামনে বৃষ্টি আসছে, বৃষ্টির পানি ব্যবহার করবে। পানি পেতে মাকে, দাদিকে বা আপাকে, যারাই বাসায় থাকে, মহিলাদের বেশি ব্যবহার করে তারা পানি, এটা দেবে। নিজে বৃষ্টির পানিতে গোসল করবে এবং যতদূর সম্ভব কাপড় কাচবে। বৃষ্টির পানি বেশি ব্যবহার করবে, আপার সারফেসের পানি। ভূগর্ভস্থ পানি কম ব্যবহার করতে হবে। ওই বলছি, অনাগত প্রজন্মের জন্য এই দায়িত্বশীল ব্যবহার এবং অর্থাৎ পানির এই দায়িত্বশীল ব্যবহার করতে হবে। একটা কথা শেষ। আরেকটা বলবো, পলিথিন। হ্যাঁ, পলিথিন কি করো? সব পলিথিন, মানে আমরা সবাই এখন তো ডিজিটাল নাগরিক, ডিজিটাল বিশ্বের ডিজিটাল নাগরিক। খালি হাতে বাজারে যাব এবং 15-20টা পলিথিন নিয়ে বাসায় আসবো। একা সরকারের পক্ষে দায়িত্ব দিলে, মানে সরকারের উপর বোঝা চাপিয়ে দিলে সম্ভব হবে না, হচ্ছে না। সরকার কি করে? তার মোবাইল কোর্ট করে, জরিমানা করে, হয়তো জেল দিল, কিন্তু কদিন পর আবার যা তাই। তাহলে এভাবে শুধুমাত্র সরকার, এই দেশটা শুধু সরকারের নয়, অর্থাৎ যারা ক্ষমতা থাকেন তাদের নয়, আমরা সবাই, বাকিরা কি আমরা ভাড়াটিয়া? কথাটা এভাবে বলতে হয়। সব দায়িত্ব পুলিশের, প্রশাসনের। তাহলে আমরা কারা? আমরা ভাড়াটিয়া বাংলাদেশ, আমরা যাচ্ছে তাই করবো? নো,
দায়িত্বহীন আচরণ করা যাবে না। প্রথম কথা বলছি, বাজারে ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে, কয়েকটা 2-3টে ব্যাগ নিয়ে যাও, এবং আলাদা আলাদা আইটেম, আলাদা পলিথিন, ফ্রিজের জন্য যেটা লাগে সেটা আছে, যথেষ্ট আছে, তাহলে আলাদা আলাদা ব্যাগ নিয়ে যাও, বা বাবা মাকে উৎসাহিত করো ব্যাগ নিয়ে বাজারে যেতে। পলিস্টারের ব্যাগ পকেটেও রাখা যায়, পরিষ্কার থাকলে রাখলে। তাহলে সব আইটেম, সম্ভব আইটেমগুলো একসাথে আনো, বাড়ি এনে যারা মহিলা সদস্য আছে, মা বা অন্য যারা দায়িত্বে আছে, বেছে দাও, আইটেমগুলো বেছে দাও, তুমি দায়িত্ব পালন করো। বা বাবাকে বলো, যারা পুরুষ সদস্য বাজার করেন তাদের বলো তোমরা হেল্প করো, বাচ্চারা হেল্প করো, বাবা মাকে এই কাজে হেল্প করতে হবে। তাহলে কি হলো, যে দেখবা আমি নিজে যেটা করি, যে পলিথিন যেগুলো আসাই মানে আনা বাদ দেওয়া যায় না, আমি বাজার ব্যাগ নিয়ে যাই, তারপরেও ওই ব্যাগগুলো আমি প্রিজার্ভ করি, রেখে দিই ভালো, যেগুলো মানে নোংরা টোংরা খুব পানিটা মানে ব্যবহার উপযোগী, শুকনো যেগুলো ভালো থাকে, ভালোই তো থাকে বেশিরভাগই, সেগুলো রেখে দিই। এবং এগুলো মাঝে মধ্যে আমি ফল বা তরকারি দোকানে দিয়ে দিই, যে আমার জায়গা বাঁচুক, আমার মাটি বাঁচুক, এই বাংলাদেশ বাঁচুক। এভাবে বছরে কমপক্ষে আমি 500 ব্যাগ সেভ করি, এবং সেটা রিসাইকেলিং হয়, অর্থাৎ পুনঃব্যবহার হয়। তাই পুনঃব্যবহারে কি হলো, 500 তো আমি প্রোডাকশন বন্ধ করছি, তাহলে আমার ছাত্র যদি তোমরা সে এখানে 250-300 যদি ধরে থাকে, 300 জন, তো 300 জন বছরে যদি 10টি করে পলিথিন এভাবে সেভ করতে পারো, তাহলে 3000 সেভ হয়, 10 বছরে 30,000 পলিথিন সেভ হয়। পলিথিন এখন জীবনের অংশ হয়ে গেছে, ফ্রিজে বা বিভিন্ন কাজে লাগেই, এটা অন্য কিছু দিয়ে হয় না। কিন্তু ছোটকালে আমরা দেখছি যে জিনিসগুলো আমরা পলিথিনে আনি, সেগুলো কিসে আসতো, সেগুলো একটা শাড়ি বা লুঙ্গি, একটা নিউজ পেপার বেঁধে দিত, বাস। এরপর লবণ আসতো পদ্ম পাতায়, এরপরে কলার পাতায়, কিন্তু এগুলো সব পলিথিন। যাই হোক, তো বলছি যেগুলো মানে পুনঃব্যবহার করা যায়, এগুলো প্রিজার্ভ করে অবশ্যই তোমরা দোকানে ফেরত দেবে, যে ভাই আমার জায়গাটাকে বাঁচা, আমার বাংলাদেশকে বাঁচা, আমার নাতিপুতিকে বাঁচা। নিশ্চয়ই I think and hope that I have been able to express my reasons and emotions, and humbly requesting you to follow these suggestions for the welfare, betterment of your forthcoming generations. তোমার সন্তানের জন্য বলছি, তোমার নাতিপুতির জন্য অবশ্যই হবে, 140 বছর পরে দাদা নানা হবে, বা আর একটু পরে 50 বছর পরে হতেই হবে, উপায় নেই, এটা একটা জীবনের রুটিন। যাই হোক, আশা করি বিষয়টি আমি প্রকাশ করতে পেরেছি, এবং তোমাদেরকে অনেক অনেক অনুরোধ রাখছি, লেখাপড়া পাস হবে, জিপিএ 5 হবে, 10 হবে, যত হবে হওয়ার হবে, কিন্তু তারপরে কি, জীবনের সংগ্রাম, জীবনের প্রয়োজনটা বড়, লেখাপড়া বড় নয়। সবাই লেখাপড়া প্রয়োজন নেই, সবাই পিএইচডি করার প্রয়োজন নেই, মানে এত উচ্চশিক্ষা কলেজ বিশ্ববিদ্যালয় সবার জন্য প্রয়োজন নেই। হ্যাঁ, এখন ওই যে ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য বা দোকান বাবার বিজনেস চালানোর জন্য মাস্টার ডিগ্রি পাস দরকার নেই, এটা এসএসসি যথেষ্ট। তো যাই হোক, আমি বিবিধের মধ্যে যে বিষয়টি পরিবেশ সংক্রান্ত বিষয়, অবশ্যই এটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা পরে তোমাদের সাথে করব সময় সুযোগ বুঝে। তো আশা করি এই বিষয়টি তোমরা অবশ্যই ফলো করবে, যে পানি কোনো রকম এঁটে পানিটাও তুমি একটা গাছের নিচে দিয়ে দাও, আর পলিথিন অবলীলায় ফেলবে না, পোড়াবে না, পোড়ালেও পরিবেশের অনেক অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। কাজে সম্ভব যেগুলো দোকানে ফেরত দেওয়া যায়, এখানে বড় লোকে দেখানোর কিছু নেই, মানুষের জন্য, মানবতার জন্য, এই দেশের জন্য, জাতির জন্য, তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কাজটি অবশ্যই করবে। আমি আজকের মূল আলোচনা ফিরে আসি। আমরা যেটা আজকের মানে এটা বলছি যে পূর্ব পাঠের পুনরালোচনা, তার মানে এ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটু মানে রিভিউ করতে চাচ্ছি। সেটাকে প্রথমে আমাদের বিষয়ের নাম পৌরনীতি ও সুশাসন। হ্যাঁ, পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি কি, এক কথা যদি কাগজ কলম থাকে, ক্লাসে এখন কেউ অ্যাটেন্ড করে থাকো এই মুহূর্তে, বা যারাই করছো, প্লিজ কাগজ কলম নাও, বিষয়গুলো লেখো, এক কথা 2 কথায় লেখো। এবং আরেকটা বিষয় বলি, পড়বে লিখবে, আধা ঘন্টা পড়লে 10 লাইন লেখো, 5টা লাইন লেখো, এরপর লাল কালি দিয়ে নিজে কারেকশন করো। অনেক ভুল আছে, অনেক ডেফিসিয়েন্সি আছে, অনেক ঘাটতি আছে, বাক্য নাই, বানান নাই। এই যে অনার্স 4th ইয়ারের খাতা দেখলাম, এমন খাতা আছে যে একটা শুদ্ধ বাংলা বাক্য নাই, সে নিজের ভাষায় রবীন্দ্রসঙ্গীত লিখছে, নজরুলগীতি লিখছে, অবস্থা তাই। হ্যাঁ, শুদ্ধ বাংলা একটা বাক্য নাই, সে কিভাবে পাশ করলো, কিভাবে 5 পাশ করলো, কিভাবে এইচএসসি পাশ করলো, অনার্স 4th ইয়ার পাশ করে চলে যাচ্ছে। জাতির ঘাড়ের একটা কলঙ্ক বোঝা, হ্যাঁ, একটা কলঙ্ক, একটা বোঝা, কি হবে এই? যাই হোক, তো তোমাদের আরেকটু অনুরোধ করি, পড়বে লিখবে। তুমি আধা ঘন্টা পড়ো, 5টা বাক্য লেখো, এই পড়ার উপর 3টা বাক্য লেখো,
লাল কলম টেবিলে রাখবে, ওটা লাল কলম দিয়ে নিজে কারেকশন করো। অনেক সমস্যা বুঝছো, করোনা ইত্যাদি, কানেক্টিভিটি, অনেক সমস্যা। এই সমস্যাকে জপলে সমাধান হবে না, সমাধান খুঁজে বের করতে হবে। অটো হও, দায়িত্বশীল নাগরিক, কলেজ পর্যায়ে পড়ো, এখন যথেষ্ট দায়িত্বশীল, অনেক ভালো বোঝো, অনেক বেশি বোঝো। কাজেই পড়তে হবে, লিখতে হবে, লেখাপড়া আগে লেখা, কাজে পড়ো, লেখো এবং নিজে বানান শুদ্ধ করো। বই থেকে ডিকটেশন, বই থেকে লেখো, একটা প্যারাগ্রাফ লেখো, এরপর কারেকশন করো, আরেকজনকে বলো পড়ুক, লেখো, শ্রুতি লিখন। এটি কাজটা অটো হও। বাসায় যারা পড়তে পারে তাকে বলো, সে বলুক তোমার পৌরনীতি বা বাংলা ইংরেজি থেকে একটা প্যারাগ্রাফ সে বললো, তুমি লিখলে, এরপর নিজে কারেকশন করো। তাই কি তোমার বানান, কি তোমার বাক্য, কি অবস্থা, বাস এই অটো হও। আমাদের উপর এখন আর মানে অন্যের উপর ভরসার সময় নেই। এখন তোমরা অ্যাডাল্ট হতে যাচ্ছ এবং দায়িত্বশীল নাগরিক হতে যাচ্ছ আর 1-2 বছর পরেই। কাজেই সেটা অটো হতে হবে। বিশ্ববিদ্যালয়ের সামনে এই হাতে ধরে পড়ানোর মতো বা লেখানোর মতো শেখানোর মতো অবস্থা এখন নেই। 10,000 ছাত্র, 60 জন শিক্ষক, সম্ভব না, সম্ভব না তোমাকে বানান বাক্য শেখানো। যাই হোক, পুরো পাঠের পুনরালোচনা যেটা বলছি, পৌরনীতি। পৌরনীতি, সিভিক্স। সিভিক্স ইংরেজি শব্দটা এসছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস। সিভিস এবং সিভিটাস, যার অর্থ নাগরিক এবং নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র এবং নাগরিক, সিভিস এবং সিভিটাস। তো এরপর যে আচ্ছা, সিভিস, সিভিটাস, সিভিক্স ইংরেজি প্রতিশব্দ, বাংলা হচ্ছে পৌরনীতি। পুর, সংস্কৃত পুর মানে নগর, পুর থেকে পুরবাসী, পৌরবাসী, নাগরিক। প্রাচীন গ্রিক যুগে, প্লেটো অ্যারিস্টটল এর যুগে কি ছিল? নগর রাষ্ট্র। লেখো নগর রাষ্ট্র, খাতায় লেখো নগর রাষ্ট্র। রাষ্ট্র বানান কি? রাষ্ট্র বানান মাস্টার্সের ছাত্র পারে না। এই যে 4th ইয়ার অনার্স খাতা দেখলাম, বিজ্ঞান, বিজ্ঞান বানান, পৌরবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বানান। এখন জয়, বর্গীয় জ, জ্ঞান, হিসাব বিজ্ঞান, পৌরবিজ্ঞান, বানান শেখাতে হয়। এই যে এটা বর্গীয় জ হলো, এই হলো, অর্থাৎ এই অংশটা ডাবল বাবার, জয়, জ্ঞান। এখন পৌরবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, সমাজ বিজ্ঞান বা জবন বিজ্ঞান, কিন্তু জ্ঞান বানান নাই। সায়েন্সের ছাত্র আমি চ্যালেঞ্জ করে বলছি, 5 পাওয়া, জিপিএ 5 পাওয়া 40% স্টুডেন্ট এই জ্ঞান বানান জানে না। যাকে তো পৌরবিজ্ঞান, পৌরনীতি, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি কি বিষয়? এক কথায় কি? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। লেখো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি কি? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিক কে? নগরের অধিবাসী। ওই যে প্রাচীন গ্রিক যুগের সেখান থেকে এসছে, এখন ব্যাপক অর্থে ব্যবহৃত হয় যে রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তি নাগরিক, আর তখন ছিল সিটি স্টেট। নগরে বসবাসকারী ব্যক্তি নাগরিক, তখন ছিল সিটি স্টেট। আধুনিক রাষ্ট্রকে বলা হয় জাতীয় রাষ্ট্র। লেখো জাতীয় রাষ্ট্র, কাগজে কলমে লেখো জাতীয় রাষ্ট্র, নেশন স্টেট। আধুনিক রাষ্ট্র, জাতীয় রাষ্ট্র, যাক জাতীয় রাষ্ট্র। তাহলে পৌরনীতি কাকে বলে? ইএম হোয়াইট। হোয়াইটের সংজ্ঞা মুখস্থ যদি না থাকে, 1 সপ্তাহের মধ্যে, আমি 1 সপ্তাহ সময় দিলাম, যেহেতু কিছুই হচ্ছে না, যারা ক্লাস করছো প্লিজ 1 সপ্তাহের মধ্যে ইএম হোয়াইটের, বা আজকের মধ্যে 24 ঘন্টার মধ্যেই সম্ভব, যারা না পারো 1 সপ্তাহ সময় দিলাম, 7 দিন, এই লকডাউনের মধ্যে সময় ইএম হোয়াইটের সংজ্ঞা মুখস্থ করবে। পৌরনীতির ইএম হোয়াইটের সংজ্ঞা কি? পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, এক কথায়। এরপর উনি বলছেন যে শাস্ত্র নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3টে কাল পড়ছে, টেন্সে পড়ছে। আরেকটা হচ্ছে স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। আমি আবার বলছি, ইএম হোয়াইট যেটা বলছেন যে পৌরনীতি সেই বিষয় যেটা নাগরিকের অতীত, বর্তমান, নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে, সেটা পৌরনীতি। আর সংক্ষেপে উনি বলছেন পরের কথা, নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। লেখো কাগজে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়, এইটুকু, আর দরকার নাই। এইটুকু বললে 1 1 দেবো, এমনকি 2 1 দেবো। ক্ষয়ও যদি তুমি লেখো উদ্দীপকের ক খ,
নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, ব্যাস। আর হোয়াইটের সংজ্ঞা এটুক লিখলেও 2 দেবো, ধরো দেবো, 1 তো দেবই, 2 না দিলেও 1 দেবো, ব্যাস। তাহলে কি হলো? পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। হোয়াইট বলছেন নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টে কাল শব্দ পরিচিত। আর হচ্ছে স্থানীয়। স্থানীয় বলতে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। স্থানীয়। জাতীয়, জাতীয় সরকার, আমাদের জাতীয় সংসদ, জাতীয় সরকার, এরপর সুপ্রিম কোর্ট, এই যে এগুলো জাতীয় প্রতিষ্ঠান যার প্রভাব কার্যক্রম সারা দেশব্যাপী। তাহলে স্থানীয় সরকার, জাতীয় সরকার, আরেকটা আন্তর্জাতিক, গোটা বিশ্বব্যাপী জাতিসংঘ একটা সরকার ধরো, সেখানে একটা কাঠামো আছে, অর্গানোগ্রাম আছে, দায়িত্বশীল ব্যক্তিরা আছেন। আন্তর্জাতিক, এরকম সার্ক, এরপরে তোমার ওআইসি, জোট নিরপেক্ষ আন্দোলন, এরকম এগুলো আন্তর্জাতিক সংস্থা, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা। তাহলে স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। সর্বশেষ অল্প কথায় তিনি যেটা বলছেন, নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। শেষ। পরিণতি গেল, শেষ। সুশাসন, গুড গভর্নেন্স। সুশাসন বলতে কি বুঝি? সুশাসন এর সাথে যে সরকার ভালো শাসন করে সেটাই সুশাসন। যে শাসন ব্যবস্থা নাগরিকের কল্যাণে নিবেদিত থাকে সেটাই সুশাসন। যেভাবে ইচ্ছা মনের মাধুরী মিশাই লেখো, সুশাসন, ভালো শাসন। তো ভালো কি? শাসন তো নাগরিকের জন্য, শাসকের কাজ তো নাগরিকের জন্য। শাসক তো আধুনিক, মানবতাবাদী, গণতান্ত্রিক, উদার নৈতিক, যে সমাজ বা কল্যাণমুখী, এই শব্দগুলো আধুনিক সমাজ রাজনীতি ব্যবস্থার দর্শন। এগুলার উপর ভিত্তি করে সমাজ চলছে। তাহলে এখানে কি বলা হচ্ছে? যে শাসক নাগরিকের জন্য, ব্যাস। তাহলে শাসক গোষ্ঠী যখন নাগরিকের জন্য তাদের কার্যক্রম নির্বাহ করে বা কাজে ব্যস্ত থাকে, সেটাই সুশাসন। এটা অ্যারিস্টটলই বলে গেছেন, নতুন করে বলার কিছু নেই। আমি মনে করি আমাদের গুরু, শাস্ত্রের গুরু অ্যারিস্টটল, তিনি বলে গেছেন, রাষ্ট্রবিজ্ঞানের গুরু, তিনি বলেছেন যে সরকার শাসিতের জন্য, শাসকের জন্য ব্যস্ত থাকে বা কর্মতৎপর থাকে, সেটাই ভালো সরকার, সেটাই সুশাসন। এর কিছু কন্ডিশন আছে, ভাইটাল কন্ডিশনস আছে। এখানে কি? কয়েকটি বিষয়: স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা। স্বচ্ছতা মানে সুশাসনের সাথে কয়েকটি বিষয় জড়িত। যে রাজতন্ত্রের যুগ ছিল, তোমরা ইতিহাসে পড়বে বা জানছো যে রাজতন্ত্র রাজাই সর্বেসর্বা, সম্রাট সর্বেসর্বা, আর বলার কিছু নেই, আর কারো কিছু টু শব্দ করার নেই। তাহলে রাজতান্ত্রিক ব্যবস্থায় কি ছিল? যে রাজাই সর্বেসর্বা, তিনি যা বলেন তাই হবে, তিনি যা বলেন সেটাই শাসন, তিনি যা ঘোষণা দেন সেটাই আইন, তিনি যে রায় দেন সেটাই সুপ্রিম কোর্ট। কাজেই তো সুপ্রিম কোর্ট, তাহলে কি হলো? আইন, শাসন, বিচার বলে আজকে আমরা আলাদা যে কাঠামোগুলো দেখি, রাজতন্ত্রের যুগে সর্বাত্মকবাদ, সাম্রাজ্যবাদ, এখানে আর কোনো কেউ ছিল না, এক ব্যক্তি ক্ষমতাধর, ব্যাস। তাহলে তার পরিবর্তে আধুনিক শাসন ব্যবস্থা কেমন? আধুনিক, ওই যে বললাম, উদারবাদী, মানবতাবাদী, গণতান্ত্রিক, কল্যাণমুখী, এই বিষয়ে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, এরকম ভাইটাল কিছু কনসেপ্ট আধুনিক শাসনের সাথে জড়িত। সেগুলোর উপর ভিত্তি করে সমাজ চলছে। তাহলে স্বচ্ছতা মানে সুশাসন, এর স্বচ্ছতা, সুশাসনের কন্ডিশন কি? যে স্বচ্ছতা, স্বচ্ছ কাজ। এই যে আমরা কাছের ঘরের মধ্যে বসে আছি, মানে জানলাগুলো কাজ, বাইরে দেখা যাচ্ছে, কাজ স্বচ্ছ, কিন্তু টিন কি স্বচ্ছ না অস্বচ্ছ? টিনের ভিতরে কি দেখা যায়? ওপর কি আছে দেখা যায় না, কাচের উপর কি দেখা যায়? আধুনিক যে ব্যাংকে যাও বা বড় অফিসিয়ালদের দেখবা, এটা কিন্তু এমনি না। একজন বস কাচের ঘরে মানে ভিতরে থাকেন, তিনি তার ওই কেন্দ্রীয় কন্ট্রোল রুম বলা যায়, বসের রুম থেকে, ম্যানেজারের রুম থেকে দেখেন কোন টেবিলে কাজ হচ্ছে, কোন টেবিলে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, কি হচ্ছে, কোথাও কোনো ক্রাইসিস হলো কিনা, আমাকে যেতে হবে কিনা, তখন ম্যানেজার উঠে যান। কেন? স্বচ্ছতা। কেন? কোথায় কি হচ্ছে, পরিচালক এবং পরিচালিত কোথায় কি হচ্ছে সেটা দেখা যাচ্ছে। তাহলে শাসক এবং শাসিত, আধুনিক যে কল্যাণকামী বা মানবতাবাদী যৌক্তিক শাসন ব্যবস্থা, সেখানে যে জনগণ সেবা পাবে, সরকার সেবা দিবে, সেই সেবা দাতাদের মধ্যে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে? এই যে একনেকের বৈঠকে হয়, দেখো বড় বড় প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়, ব্যাস সেগুলো প্রচার করা হচ্ছে। কিন্তু রাজারা যে আয় করতেন, কত টাকা আয় করতেন, কত ব্যয় করতেন, তা কি বলা হতো, প্রকাশ করা হতো? আমাদের বাৎসরিক বাজেট দেওয়া হয়, বিভিন্ন প্রকল্পে কত টাকা ব্যয় হবে সেটা সাইনবোর্ড টাঙায় দেওয়া হয়। অল দিজ আর ট্রান্সপারেন্ট। সেবক যে সেবা গ্রহণ করবে, তোমাদের এখানে রাস্তা হচ্ছে,
এখানে 90 লক্ষ টাকা বরাদ্দ আছে, অমুক প্রতিষ্ঠান করছে, এই মান, এই সাইজ, তোমরা কাজ বুঝে নিও। অল দিস আর দ্য কন্ডিশনস syndromes of transparency. The governmental activities are transparent to the mass people. Lesson হোক, ঠিক আছে? তাহলে স্বচ্ছতা কি? জনগণ দেখতে পাচ্ছে যে ওপার কি হচ্ছে, জনগণ দেখতে পাচ্ছে যে কত টাকা ব্যয় হচ্ছে, জনগণ তুমি দেখতে পাবে যে হ্যাঁ এই যে মেডিকেলের ভর্তি হয়ে গেল, ব্যাস এরপরে সেটা ওই যে কে কি পেয়েছো, কে কি অর্জন করেছো, তোমরা এখন জাতীয়তে ভর্তি হবে বা অনলাইনে যেগুলো মানে অনলাইন ভিত্তিক ভর্তি হবে, প্রিভিয়াস পারফরমেন্স, সেগুলো তুমি দেখতে পাবে কি জন্য হয়েছে কি জন্য হয়নি। একটা চাকরি, তোমার খাতায় কোথায় ভুল হলো, কি কারণে তুমি ফেল করলে বা কোয়ালিফাইং মার্কস পাওনি, কি কারণে তোমার চাকরি হয়নি, সেটা তোমাকে জানতে দেয়া হবে। ব্যাস, অল দিজ আর ট্রান্সপারেন্ট। ব্যাস, তাহলে সরকারি কার্যক্রমের প্রকাশমানতা, স্পষ্টতা, সেগুলো স্পষ্ট করে সরকার বলবে আমরা এই করছি, এভাবে করছি, এত টাকা দিয়ে করছি, ওদের জন্য করছি। ব্যাস, তাহলে সরকারি কার্যক্রমের স্পষ্টতা, প্রকাশ্যতা বা প্রকাশমানতা, স্বচ্ছতা, জবাবদিহি বা জবাবদিহি, জবাব, ওই যে জবাব তোমায় দিতে হবে, একটা গানই তো আছে স্বাধীনতার সময়, জবাব তোমায় দিতেই হবে, যাই এরকম। তো জবাবদিহিতা, কে কার কাছে জবাব দেবে, ভাইটাল এই কনসেপ্টগুলো লেখো। জবাবদিহিতা, শাসক শাসিতের কাছে, ঊর্ধ্বতন অধস্তনের কাছে কাজের জন্য যখন জবাব দিতে বাধ্য থাকে, তার প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকে। আবার পার্লামেন্টের অধিবেশন দেখো, কদিন আগে যে শেষ হলো, পরশুদিন, ব্যাস দেখবে, এটা তোমার সিলেবাসে আছে, দেখবে সেখান থেকে শিখবে, সেটা তোমার সিলেবাসে আছে, পড়তে হবে। পার্লামেন্টারি কার্যক্রম, আইন পাস কিভাবে হয়, হা জয়যুক্ত হচ্ছে, হা জয়যুক্ত হয়েছে কখন বলা হয়, কেন বলা হয়, এগুলো পরিণতি সিলেবাসে আছে, 2য় অধ্যায় সংসদ আইন প্রণয়ন প্রক্রিয়া। এবার দেখবে এগুলা ফুট করে টিভি বন্ধ করে দেবে না, এখন তো অনলাইন তোমার হাতেই সব কিছু আছে। তাহলে জবাবদিহিতা, একজন এমপির প্রশ্নের জবাব মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত দিতে বাধ্য। মন্ত্রীরা তো দেবেনি, মাননীয় প্রধানমন্ত্রীও দিতে বাধ্য যে হ্যাঁ মাননীয় সংসদ সদস্য আপনি এই প্রশ্ন করেছেন, এই উত্তর নিন। কেন? ওই এমপি জনগণের কাতার থেকে এসছেন, ওই এমপি জনগণের কাতার থেকে এসছেন, জনগণের কাছ থেকে ক্ষমতা নিয়ে তিনি এসছেন, কাজেই তিনি তার প্রশ্নের জবাব মন্ত্রীকে দিতেই হবে, নইলে ক্ষমতা থেকে সরে যেতে হবে। এই যে জবাবদিহিতা, তাহলে যখন পরিচালিতের কাছে জবাব দিতে বাধ্য থাকে, সেটাই জবাবদিহিতা। প্রশাসনিক জবাবদিহিতা, সেটা আবার উল্টা, যেমন অধস্তন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাব দিতে বাধ্য থাকে। কিন্তু রাজনৈতিক জবাবদিহিতা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্তন কর্তৃপক্ষের কাছে। হ্যাঁ, একজন চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেয়র হয়েছেন তো কি হয়েছে, মেয়র সাহেব কেন হয়েছে, কেন হয়নি, এই টাকা খরচ করলেন, আমার ভিটামিন উঠে যাচ্ছে কেন, সাস অ্যান্ড সাস। একজন এমপি, মাননীয় এমপি, আপনি বলেছিলেন এই ঘর করে দেবেন, দেন নাই কেন, এই যে প্রশ্নের জবাব দিতে বাধ্য। কিন্তু এমপি ভোটারকে প্রশ্ন কিন্তু ওইভাবে করতে পারবে না, এটা উল্টা। প্রশাসনিক জবাব দিতে হচ্ছে যে উপর থেকে নিচের দিকে। অধস্তন কর্তৃপক্ষ, আমি অধ্যক্ষ মহোদয়ের কাছে জবাব দিতে বাধ্য, অধ্যক্ষ মহোদয় ডিজির কাছে, ডিজি সচিবের কাছে, সচিব ক্যাবিনেট সচিবের কাছে, ক্যাবিনেট সচিব প্রধানমন্ত্রীর কাছে। এই যে এভাবে অধস্তন ঊর্ধ্বতনের কাছে। রাজনৈতিক জবাব দিতে হচ্ছে উল্টা, ঊর্ধ্বতন অধস্তনের কাছে। মন্ত্রী এমপির প্রশ্নের জবাব দেবেন, এমপি চেয়ারম্যান জনগণের ভোটারদের প্রশ্নের জবাব দিবেন, জবাব দিতে বাধ্য। না, মাননীয় এমপি মনে রাখবেন, আর কদিন পরে কিন্তু আমার দরজা আসতে হবে, ওটা বলা লাগে না, ওটা তার ব্রেনে কাজ করে। হ্যাঁ, একজন মন্ত্রী যখন একটা বিলে বা কোনো কাগজে সই করেন, তখন কলমও তাকে বলে, মাননীয় মন্ত্রী আজকে আপনি মন্ত্রী বাহাদুর আর আমি আপনার পকেটের কলম বাহাদুর। কিন্তু এই স্বাক্ষর দিয়ে যদি আপনার জন্য এটা বুমেরাং হয়, আপনি যদি পরিস্থিতি আপনার প্রতিকূলে চলে যায়, তাহলে কালকে আপনিও মন্ত্রী থাকবেন না, আমিও আপনার পকেটের কলম বাহাদুর থাকবো না। কাজে মাননীয় মন্ত্রী আমাকে একটু সংযত হয়ে একটু ভেবেচিন্তে ব্যবহার করুন। এই যে জবাবদিহিতা, ব্যাস। আরেকটা আছে দায়িত্বশীলতা। হ্যাঁ, দায়িত্বশীলতা, এটাও জবাবদিহিতা সিমিলার, মানে প্রায় সিনোনিম সেন্সটা। দায়িত্বশীলতা, দায়ী থাকা, ওই কাজের জন্য দায়ী থাকা। একজন কন্ট্রাক্টর কাজ করবেন ঠিকই, কিন্তু তিনিও জবাব দিতে বাধ্য যে কেন এই 3 নম্বর ইট কেন দিলেন। এমন হয়েছে অনেক রাস্তায়, জনগণের বাধার মুখে 3 নম্বর ইট উঠায় নিতে বাধ্য হয়েছে। 1 নম্বর ইট বরাদ্দ আছে, কেন আপনি 3 নম্বর দেবেন?
এই যে দায়ী থাকা, কাজের জন্য কোনো অথরিটির কাছে দায়ী থাকা। এই বেটা তোর কাছে ঠেকা আছি বলো না বন্ধুরা, না। দায়িত্বশীল মানে অফিসিয়ালি যারা দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু এরকম কথা বলতে পারেন না। হয়তো ক্ষমতা তারা দেখান, কিন্তু পরে আবার অনুশোচনা এবং বুমেরাং হয় ওই ভোটের সময় বা অন্য কোনো সময় কিন্তু তার কাছে যেতেই হবে। কাজেই দায়িত্বশীলতা, যে অন্যের কাছে নিজের কাজের জন্যে দায়ী থাকা, দায়বদ্ধ থাকা। কেউ দায়িত্বহীন নয়, কেউ অবাধ নয়। কাজেই আচ্ছা, দায়িত্বহীনতা, দায়িত্বশীলতা, তো স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা, এই বিষয়গুলো নোটে রাখবো। অধিকার, অধিকার কি? তাহলে সুশাসন গেল। এরপর ই গভর্নেন্স। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নমেন্ট, যে সরকারি কার্যক্রম, ডিজিটাল সরকার বলতে পারো। ই গভর্নেন্স বা ডি গভর্নেন্স বলা যায়। যে ই ফাইলিং এর কথা বলা হচ্ছে, যে ডিসি অফিসে মিটিং হয়, সেখানে বলা হয় যে কোন দপ্তর কোন জেলা ই ফাইলিং বেশি করছে, তাদের স্কোরিং হয় জাতীয় পর্যায়ে, যে রাজবাড়ী কত নম্বর। হ্যাঁ, ই গভর্নেন্স, এই যে কাজটা আমরা এখন ক্লাস নিচ্ছি, হ্যাঁ, ডিজিটাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে, ডিজিটাল ইলেকট্রনিক মিডিয়ায় ক্লাস নিচ্ছি, ই গভর্নমেন্টের কার্যক্রম এগুলো। ই ফাইলিং, ই টেন্ডারিং, এই যে যখন সরকারি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে হবে, ইলেকট্রনিক মিডিয়ায় হবে, তখনই সেটা ই গভর্নেন্স বা ই গভর্নমেন্ট বলা হচ্ছে। ব্যাস। অধিকার, অধিকার কি? বাট হ্যাঁ, আমার অধিকার, এটা দিতে হবে। বাবা মার কাছে বলছে না, ঈদ আসতেছে, পূজা আসতেছে, যে হ্যাঁ এটা দাও, এটা আমার অধিকার, না দিলে কিন্তু হ্যাঁ যাবো না, খাবো না। এই তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে অধিকার কি? সুযোগ সুবিধা। আমাদের এক স্যার বলতেন হালুয়া রুটি। রাজনৈতিক অধিকার, ব্যক্তিগত, পারিবারিক, মানে সকল ক্ষেত্রে অধিকার আছে। তোমার বাবা মার কাছে অধিকার আছে, তোমার শিক্ষকের কাছে অধিকার আছে, তোমার সমাজপতির কাছে অধিকার আছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অধিকার আছে, সকল ক্ষেত্রে। আবার অধিকারের উল্টাপিঠ কি? এই যে উপরের হাত আর নিচের হাত, কোনটা অধিকারের হাত, কোনটা কর্তব্যের হাত? বলো তো, কোনটা অধিকারের হাত আর কোনটা কর্তব্যের হাত? হ্যাঁ, উপরেরটা কর্তব্য, বাবা দিচ্ছেন, মা দিচ্ছেন, ভাই বোন সবাই দিচ্ছেন, আর তুমি নিচ্ছ আর খাচ্ছ, পাচ্ছ আর খাচ্ছ। আর পজিশন যখন ঘুরে যাবে, এই যে সবাইকে দিতে হবে। দেখো এখন কত গমে কত আটা, চাইলে তো ধানে বাংলে চাল 2-3 টাকা গুনা যায়, কত গমে কত আটা গুনে দেখো। তো এই যে অধিকার, কর্তব্য, সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা, অধিকার, সুযোগ সুবিধা, ব্যাস। সে পাওনাটা কিছু পাওনা, সে পাওনা সুযোগ সুবিধা বস্তুগত হতে পারে, অবস্তুগত হতে পারে, যাই হোক। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ব্যক্তিগত, পারিবারিক, অনেক রকম অধিকার রয়েছে, এটা বিস্তারিত। তাহলে অধিকার, সুযোগ সুবিধা। আর কর্তব্য কি? অন্যের জন্য কিছু করা। উল্টা দাও। এই যে আমি, এই যে হাতের, আমি কিন্তু এভাবে একটা প্রশ্ন করেছিলাম যে কোনটা অধিকারের হাত, কোনটা কর্তব্যের হাত, বর্ণনা করো। এই দুই হাতের সম্পর্ক নির্ধারণ করো। এই যে উপর হাত দিচ্ছে দিচ্ছে, আর নিচের হাত নিচ্ছে নিচ্ছে, কিন্তু 30 বছর পর পজিশন উল্টে যাবে। 20 বছর পর, 10 বা এখন দ্বাদশ একাদশ পড়ো, আর হয়তো 10-12 বছর বা ধরলাম 15 বছরের মধ্যে তোমার পজিশন কিন্তু ঘুরে যাবে। এখন যাদের থেকে নিচ্ছ তাদের দিতে হবে। তাহলে কি? অধিকার কিছু সুযোগ সুবিধা, আর কর্তব্য হচ্ছে অন্যের সুযোগ নিশ্চিত করা, অন্যের সুযোগ নিশ্চিত করা। রাস্তায় চলবে সাইকেল নিয়ে, বাস, আঁকা বাঁকা, সম্ভব? হ্যাঁ সম্ভব। কোনো সমস্যা আছে? নাই। তোমার অধিকার, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, রাষ্ট্রের মানে নাগরিক, তো সাইকেল আঁকা বাঁকা হয়ে চালাবে। কিন্তু অপোজিট থেকে যে আসছে তোমার কাউন্টার পার্ট, তার জন্য কি অনুরূপ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পেরেছ? উত্তর যদি হ্যাঁ হয়, যে হ্যাঁ তোমার ভাজে ভাজে সেও চলবে, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি ক্রসিং লেগে যায়, যদি প্রতি বাঁকেই ক্রসিং লাগে, তাহলে সমস্যা আছে। কাজে অধিকার এবং কর্তব্য এপিট এবং ওপিট, ওই যে হাত চিত রাখলে এটা অধিকার, আর উপর করলে কর্তব্য। ব্যাস, অধিকার কিছু সুযোগ সুবিধা।